এসকেবিইউ ইউনিভার্সিটির যারা তোমরা সেকেন্ড সেম মেজরে কিন্তু উঠেছো, আজকের ভিডিওটা তোমাদের জন্যই। তাই ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং ভিডিওর কোনো অংশ যদি বুঝতে তোমাদের কোনোভাবে অসুবিধা হয় কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কি সিলেবাস আছে এটা তো আমরা পাই টু পাই জেনে গেছি। তাও একবার তোমাদের এখানে আমি একটু রিপিট করি। আমাদের 4টা টপিক কিন্তু সেকেন্ড সেম মেজরে রয়েছে। কি কি 4টা টপিক? না, প্রথমে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, মাত্র 2টো খণ্ড রয়েছে। 2 নাম্বার টপিক হচ্ছে আমাদের চণ্ডীমঙ্গল। এই চণ্ডীমঙ্গলও কিন্তু 2টো খণ্ড রয়েছে, একটা আখেটিক খণ্ড, একটা বণিক খণ্ড। তোমাদের পাঠ্য রয়েছে শুধুমাত্র আখেটিক খণ্ড। এরপরে হচ্ছে বৈষ্ণব পদাবলী, 8টি পদ কিন্তু আমাদের পার্থক্য রয়েছে। সেখানে বৈষ্ণব পদাবলীর যে মূল বিখ্যাত যারা পদকর্তা, জ্ঞানদাস রয়েছেন, গোবিন্দ দাস কিন্তু রয়েছেন, বিদ্যাপতি, চণ্ডীদাস এবং যাদবেন্দ্র, তাদের পদগুলো কিন্তু পাঠ্য রয়েছে, আমরা জানি। শেষ টপিক হচ্ছে আমাদের শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীতে আমাদের 7টি পদ কিন্তু পাঠ্য রয়েছে। খুব সুন্দরভাবে পদগুলো আমাদের অফলাইন ক্লাসে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কোন পরিপ্রেক্ষিতে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী রচিত হয়েছিল, কোন কোন পদকর্তার লেখনীতে তাদের পার্থক্য কেমন ছিল, শৈলীতে পার্থক্য কেমন ছিল, ভাব ভাষা ব্যবহারে তাদের ইউনিক পার্থক্য কোথায় বা সূক্ষ্ম পার্থক্য কোথায় ছিল, এগুলো আমরা ক্লাসে অফলাইন ক্লাসে সুন্দরভাবে তোমাদের আলোচনা করে দিয়েছি। তো আজকে আমি আলোচনা করব যে শাক্ত পদাবলী একেবারে শেষ যে বিষয়টা বা টপিকটা আমাদের রয়েছে, সেখান থেকে 10 নাম্বারের বা 5 নাম্বারের কোন কোন কোশ্চেন শুরু থেকেই তোমরা কিন্তু ভালোভাবে অনুশীলন করে নেবে। তার আগে বলি, বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। কোন পরিপ্রেক্ষিতে লেখা, প্রেক্ষাপট কী ছিল, শাক্ত পদাবলীর প্রেক্ষাপট কী ছিল, হ্যাঁ, সমস্ত বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আগে বোঝা, তারপরে কিন্তু তোমরা নিজের মতন করে সেগুলোকে অনুশীলন এবং অভ্যাস করবে। তো শাক্ত পদাবলীর ক্ষেত্রে আমি 10 নাম্বারে কয়েকটা কোশ্চেন বলবো, এগুলোই যে আসবে এমন কিন্তু কোনো কথা নেই, আবার আসলেও আসতে পারে, একটা চান্স বা সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে। 1 নাম্বার হচ্ছে শাক্ত পদাবলীর সামাজিক প্রেক্ষাপট বা সমাজ যে জীবনটা, সেই জীবনের কথা আমি বলছি। এটা 10 নাম্বারে কিংবা 5 নাম্বারে হিসেবেও পরীক্ষায় আসলেও আসতে পারে। নেক্সট হচ্ছে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা, কিংবা শাক্ত পদাবলীতে পারিবারিক, বাংলার যে পারিবারিক সমাজচিত্র বা পারিবারিক যে জীবন, যে কথাটা আমি বলছি, সেখান থেকেও কিন্তু 5 নাম্বার কিংবা 10 নাম্বারের কোশ্চেন আসতে পারে। কিংবা বাৎসল্য রস, অর্থাৎ মা মেনকার সঙ্গে কন্যা উমার যে সম্পর্ক, এটা বাঙালি ঘরে ঘরে যে সম্পর্কটা আমরা দেখতে পাই, সেই বিষয়টা নিয়েও 5 নাম্বার কিংবা 10 নাম্বারের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপর কোন কোশ্চেনগুলো করবে? এরপর হচ্ছে আমাদের যে যেও না রজনী আজি লয়ে তারা দলে, 5 নাম্বার কোশ্চেন হিসাবে এই পদটা মধুসূদন দত্তের কিন্তু লেখা, এটা আমরা আলোচনা করেছি। এটা 5 নাম্বার হিসেবে কিন্তু দিতে পারে। পদটির পদকর্তাকে কি বলতে চেয়েছেন, কিংবা এই পদের কোনো একটা লাইন তুলে সেই বিষয়টার ব্যাখ্যা চাইতে পারে, বা কেন বলা হয়েছে, বা তাৎপর্য কী, বা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, বা কোন ভাবের এখানে তোমার বিকাশ ঘটেছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু এইখানে এই পদটা নিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে আমাদের মা আমায় ঘোরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো, রামপ্রসাদ সেনের ভক্তের আকুতি পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদ। ঠিক আছে, কিংবা মন রে কৃষি কাজ জানো না, শেষের দিকে যে পদটা একেবারে রয়েছে, সেই পদ তুলেও কিন্তু 5 নম্বরে কোশ্চেন আসতে পারে। প্রত্যেকটা পদের ব্যাখ্যা, প্রত্যেকটা পদের যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো যে সাধারণ অর্থ এবং পদকর্তা এখানে কোন অর্থটা আমাদের সামনে ব্যক্ত করতে চেয়েছেন, সেই বিষয়টা কিন্তু ভালোভাবে আমাদের বুঝতে হবে। নইলে যখন আমরা ব্যাখ্যা করতে যাব কিংবা তাৎপর্য লিখতে যাব, তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে। এরপর কিন্তু 10 নম্বরে আমাদের করতে হবে যে আগমনী বিজয়া পর্যায়ে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব। আবার আরেকটা কোশ্চেন কিন্তু করতে আমাদের হবে যে
ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেনের কৃতিত্ব। এই দুটো কোশ্চেন কিন্তু খুব মন দিয়ে ভালোভাবে অভ্যেস আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এই যে কোশ্চেনগুলো আমি বললাম, এগুলো যদি খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করি, প্রথম থেকে অনুশীলন করি, তাহলে 5 নাম্বার কিংবা 10 নাম্বারের কোশ্চেনটা কিন্তু আমরা কমন পেতে পারি। আবারও বলছি যে পাবেই এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এগুলো এই কটা কোশ্চেন যদি আমাদের না করা থাকে তাহলে সব থেকে বড় কিন্তু আমরা ভুল করব। এই কোশ্চেনগুলো করা থাকলেই যা কিছু এখান থেকে আসুক না কেন সেইগুলো গুছিয়ে আমরা নিজের ভাষায় সৃজনশীল লেখা পরীক্ষার খাতায় লিখতে আমরা পারবো। হুবহু একদম আমি যেগুলো লিখিয়ে দিচ্ছি বা স্টাডিমেট যেগুলো আমি দিচ্ছি সেই ভাষাটাই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। নিজের মতো করে সহজ ভাষায় বিষয়টা বুঝবে, তারপরে সহজভাবেই কিন্তু উত্তরটা লেখার চেষ্টা করবে। যে কোটেশনগুলো আমি দিয়েছি উত্তর লেখার সময়, যে পদগুলো লাইনগুলো আমি কিন্তু তুলেছি সেইগুলো কিন্তু মুখস্থ করতে হবে, সেই কটা লাইন। তারপর ভাষাটা কিন্তু নিজের মতো করে লিখতে হবে। যত উত্তরের খাতায় তোমরা নিজের ভাষা সৃজনশীল লেখা নিজের শব্দচয়ন করতে পারবে, মার্কস পাওয়ার সম্ভাবনা তত বেশি উজ্জ্বল। এরপর কিন্তু আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ বৈষ্ণব পদাবলীর বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওটাতে। সেখানে আমাদের 8টা পদ রয়েছে, সেখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে, কোন পদটা আসার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে, কিংবা কোন পদকর্তা হিসেব আসতে পারে, কোন পদকর্তার পদটা আসতে পারে, কিংবা উভয় পদকর্তার তুলনা। এখানে আরেকটা কোশ্চেন আমি কিন্তু শাক্ত পদাবলীর একটু বলে দিই, যে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলীর তুলনা, এটা 5 নাম্বার হিসেবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে।